বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার টঙ্কা, প্রভাষক রসায়ন, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ইতিমধ্যে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষা শেষ হয়েছে। সামনে তোমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা। এর উপরে ভিত্তি করে আমরা আমাদের সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের পরিমাণগত রসায়ন শেষ হয়েছে। এখন আমরা প্রথমেই শুরু করব হচ্ছে তড়িৎ রসায়ন। তোমরা জানো তড়িৎ রসায়নে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রে। তড়িৎ রসায়ন আলোচনা করার আগে আমরা জেনে নেব তড়িৎ রসায়নে আমাদের কত ভাগে ভাগ করা হয়েছে। তড়িৎ রসায়নে আমরা মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। প্রথমে আমরা আলোচনা করব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়ে এবং এই সম্পর্কিত গাণিতিক সমস্যা নিয়ে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জানার আগে প্রথমে আমরা একটা শ্রেণীবিন্যাস সম্পর্কে জেনে নেব। সেটা হচ্ছে কি, পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করব। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে পরিবহন ক্ষমতা অর্থাৎ পরিবাহিতা, এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে আমাদের বিদ্যুৎ পরিবাহিতার যে ক্ষমতা তার উপর ভিত্তি করে আমাদের তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের তড়িৎ অপরিবাহী, তড়িৎ কুপরিবাহী আর তড়িৎ পরিবাহী। তড়িৎ অপরিবাহী হচ্ছে কি, যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না তাদেরকে বলতেছে তড়িৎ অপরিবাহী, অর্থাৎ যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে বলতেছে তড়িৎ অপরিবাহী। কুপরিবাহী কারা? যে সকল পদার্থ আমাদের কি করে, যে অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত করে। যে সকল পদার্থের ভিতর দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হয় তাদেরকে বলতেছে তড়িৎ কুপরিবাহী। এবং তড়িৎ পরিবাহী কি, যে সকল পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে বলতেছে তড়িৎ পরিবাহী পদার্থ। এই তড়িৎ পরিবাহী পদার্থ আবার দুই রকম, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কি, যে সকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ দ্বারা ইলেকট্রন প্রবাহের মাধ্যমে তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে বলতেছে ইলেকট্রন পরিবাহী। যেমন আমরা ধাতু সাধারণত কি করে, ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ ইলেকট্রন আমাদের প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহিত হচ্ছে তাদেরকে বলতেছে আমাদের ইলেকট্রনীয় পরিবাহী। যেমন আমাদের আছে কি, আমাদের বিভিন্ন রকম ধাতু, গ্রাফাইট, এগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনীয় পরিবাহী। তারপরে তড়িৎ বিশ্লেষ্য প্রবাহী কি, আমাদের তড়িৎ বিশ্লেষ্য প্রবাহী হচ্ছে যে সকল পদার্থের ভিতর দিয়ে আমাদের কি হয়, যে সকল পদার্থ গলিত এবং দ্রবিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলতেছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ একটা যৌগ যেটা আমরা জলীয় দ্রবণে দ্রবিত করলে পারে এরপরে সে আমাদের কি করবে, বিদ্যুৎ পরিবহন করবে। তাহলে আমরা দিলাম ইলেকট্রন পরিবাহী কাকে বললাম, যে সকল পদার্থের ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহিত হয় তাদেরকে বলতেছে ইলেকট্রনীয় পরিবাহী। তো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কাকে বলে, আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে কি, যে সকল পদার্থ গলিত এবং দ্রবিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আর একটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি, যে সকল যৌগ আমাদের কি হয়েছে, আমাদের গলিত এবং দ্রবিত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলতেছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তারপরে কি আমরা বললাম, যে সকল পদার্থ আমাদের কি হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবণে গলিত দ্রবিত সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। অর্থাৎ আমরা তো আগেই বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি, যারা আমাদের গলিত এবং দ্রবিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। আর তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সেই সকল পদার্থ, যে সকল পদার্থ আমাদের কি হচ্ছে, সম্পূর্ণরূপে বিয়োজিত হচ্ছে তাদেরকে বলছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কি, যে সকল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত এবং দ্রবিত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে বলতেছে আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তীব্র তড়িৎ বিশ্লেষ্য সাথে মৃদুর সাথে তোমরা আগেই পরিচিত। আমরা বলছি যারা তীব্র হয় তারা হচ্ছে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, যারা মৃদু হয় তারা হচ্ছে জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়। অর্থাৎ আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবেই হচ্ছে কি, বিগলিত দ্রবস্থ অবস্থায় বিদ্যুৎ পরিবহন করবে। কিন্তু এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আবার দুই রকম, একটা হচ্ছে আংশিকভাবে বিয়োজিত হয়ে
গলিত দ্রবিত অবস্থায় আংশিকভাবে বিয়োজিত হবে তাদেরকে বলছি আমরা মৃদু তড়িৎ বিশ্লেষক পরিবাহী পদার্থ। এবং তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থ কি, যারা হচ্ছে কি আমাদের যে সকল তড়িৎ বিশ্লেষক পদার্থ গলিত দ্রবিত অবস্থায় আমাদের সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলতেছে আমাদের তীব্র তড়িৎ বিশ্লেষক পরিবাহী। এখন আমাদের ইলেকট্রনের পরিবাহী আমাদের কিন্তু এখান থেকে সংজ্ঞা আসে। আমি তোমাদের তড়িৎ রসায়ন সম্পর্কে আরো কিছু বলে নিই। সেটা হচ্ছে তড়িৎ রসায়ন এমন একটা অধ্যায় যেখান থেকে আমাদের মানে গাণিতিক এক সেট প্রশ্ন আসবে আমাদের বোর্ডে। তড়িৎ রসায়ন থেকে আমাদের এক সেট প্রশ্ন আসবে। এখান থেকে আমাদের কিছু গাণিতিক সমস্যা আছে আর কিছু জ্ঞানমূলক প্রশ্ন আছে, আর আমাদের আস্তে আস্তে ব্যাটারি সম্পর্কিত কিছু প্রশ্ন। এই যে তড়িৎ রসায়ন যে অধ্যায়টা, এটা কিন্তু আমাদের যদিও তোমাদের কাছে মনে হতে পারে যে সংজ্ঞা মুখস্থ করতে হবে, কিন্তু পুরোটাই কিন্তু আমাদের বেসিক। এবং এই যে তড়িৎ রসায়ন, এটা কিন্তু আমাদের যখন আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দেবো তখনও কিন্তু খুব ভালোভাবে আমাদের কাজে আসবে। কারণ আমাদের এই যে তড়িৎ রসায়ন, এখান থেকে কিন্তু আমরা আগেই বলছি বোর্ডে আমাদের এক সেট প্রশ্ন আসবে। এবং আমরা গ এবং ঘতে আমাদের ম্যাক্সিমাম সময় গাণিতিক সমস্যা পাবো, এবং ক এবং ঘতে আমরা থিওরিক্যাল প্রশ্ন পাবো। ঠিক আছে, তাহলে আমাদের মানে থিওরিক্যাল প্রশ্ন বলতেই কিন্তু আমাদের ব্যাটারি সম্পর্কিত যে আলোচনা সেটার কথাই বলা হয়েছে। তাহলে আমরা এখান থেকে আমরা শ্রেণী বিভাগটা করে নিলাম। তাহলে শ্রেণী বিভাগটা আমরা করলাম কিভাবে, তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে আমরা শ্রেণী বিভাগটা করলাম। এখন আমাদের এরকম কিছু প্রশ্ন এসে থাকে, সেটা হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধিতে ইলেকট্রনীয় পরিবহন ক্ষমতা হ্রাস পায় কেন? তাহলে ইলেকট্রনীয় পরিবাহী আমরা আগেই বলছি যে ইলেকট্রন প্রবাহ হইতে হবে, ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে। অর্থাৎ ইলেকট্রন যদি স্থানান্তরিত না হয় তাহলে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। তাহলে যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, আমরা জানি ইলেকট্রন কোথায় থাকে, একটা পরমাণুর বহিস্থ স্তরে থাকে, এবং ধাতুগুলো এই বহিস্থ স্তরের ইলেকট্রনে কিন্তু ত্যাগ করে, যাকে আমরা বলি ধাতব পরিবহন বা ধাতব পরিবাহিতা। এখন যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, আমরা তাপমাত্রা বৃদ্ধি করলে জানি কি যে আমরা একটা পরমাণুর ভিতরে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো কি করে আমাদের সংঘর্ষে লিপ্ত হয়, অর্থাৎ কাঁপতে শুরু করে, যে পজিশনে আছে সেই পজিশনে কাঁপতে শুরু করে। যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে ইলেকট্রন ধাতুর বহিস্তরে যে ইলেকট্রন আছে এগুলো কিন্তু কাঁপতে শুরু করে। এই কাঁপার ফলে কি করে, তারা কিন্তু স্থানান্তরিত হতে পারে না। আর স্থানান্তরিত না হতে পারলে আমাদের ইলেকট্রনও পরিবাহী হবে না, কারণ আমরা ইলেকট্রন ও পরিবাহীর কথা আগেই বলেছি যে ইলেকট্রন প্রবাহ দ্বারা তড়িৎ প্রবাহিত হবে বা বিদ্যুৎ পরিবাহিত হবে। তাহলে যদি আমাদের ইলেকট্রন স্থানান্তরিত না হয় তাহলে কি আমাদের ইলেকট্রনও পরিবাহী হবে? যত তাড়াতাড়ি ইলেকট্রন আমাদের স্থানান্তরিত হবে তার পরিবহন ক্ষমতা তত বেশি। এবং যেহেতু এগুলো বহিস্থ স্তরে কাঁপতে শুরু করছে তাহলে সেই ইলেকট্রন স্থানান্তরিত হবে না। যেহেতু স্থানান্তরিত হতে বিলম্ব হচ্ছে তার মানে পরিবহন ক্ষমতাও কিন্তু হ্রাস পাবে। এই কারণে আমাদের বলছে কি তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের ইলেকট্রন ও পরিবহন ক্ষমতা হ্রাস পায়। এখন আমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ কাকে বললাম, যে তড়িৎ বিশ্লেষক পদার্থ যে সকল আমাদের যৌগ বা পদার্থ গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলতেছে তড়িৎ বিশ্লেষক পরিবাহী। তাহলে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? হ্যাঁ, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হচ্ছে কি যে সকল পদার্থ গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে বলতেছে আমাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা সংজ্ঞা পাইলাম কতগুলো? আমাদের সংজ্ঞা আমরা পাইলাম যে আমাদের কি তড়িৎ পরিবাহী কাকে বলে। এখান থেকে কুপরিবাহী অপরিবাহী কিন্তু আসবে না, আসবে হচ্ছে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ আমাদের কি করছে তড়িৎ প্রবাহিত করে অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত করে তাদেরকে বলছে তড়িৎ পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কাকে বলে? যে সকল পদার্থ ইলেকট্রন প্রবাহ দ্বারা বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলছে ইলেকট্রনীয় পরিবাহী। তারপর আমাদের আসতেছে কি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। যে সকল পদার্থ গলিত এবং দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে বলছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ গলিত এবং দ্রবীভূত অবস্থায় আমাদের কি করে বিদ্যুৎ পরিবহন করে না তাদেরকে বলতেছে তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী। তাহলে আমরা কি কি সংজ্ঞা পড়ে নিলাম সেটা আমরা আলোচনা করি যে কি কি প্রশ্ন আমরা এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কি কি প্রশ্ন পড়লাম।
আমরা প্রশ্ন করলাম কি তড়িৎ পরিবাহী, ইলেকট্রনীয় পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর আমরা আরেকটা প্রশ্ন করব, সেটা হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে 1 2 3 4 5 এইটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। এবং তাপমাত্রা বৃদ্ধিতে ইলেকট্রন ও পরিবাহীর পরিবাহকতা প্রবাহ মাত্রা হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে আমরা আগেই বলছি যে এইটা এখান থেকে আমাদের থিওরিক্যাল প্রশ্ন খুব কম করতে হবে, কিন্তু আমাদের জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্নই আমাদের বেশি আসবে। এখন আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, আমরা আগেই বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, এবং এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এইখানে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, তড়িৎদ্বার কাকে বলে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। এখন দেখো আমরা একটা সিস্টেম এঁকেছি, এই সিস্টেমে আমরা বিভিন্ন চিহ্নিত করছি। এখন এই যে আমাদের এটা আমরা একটা পাত্র, মানে এটা হচ্ছে একটা পাত্র বা যন্ত্র। এই যন্ত্রের ভিতরে আমরা যে দ্রবণটা ব্যবহার করেছি সেই দ্রবণটাকে বলতেছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা আগে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্পর্কে জেনেছি। এখন তড়িৎ বিশ্লেষণ কোষ কাকে বলে? তড়িৎ বিশ্লেষণ কোষ হচ্ছে যে পাত্রে বা যে যন্ত্রে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলোকে আমাদের একাধিক পদার্থে বিশ্লেষণ করা হয় তাকে বলতেছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে মনে করো আমাদের এই তড়িৎ বিশ্লেষক পদার্থ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। তাহলে আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ, যেহেতু দ্রবণ তাহলে আমাদের আয়ন তৈরি হবে কি সোডিয়াম আয়ন আর হচ্ছে ক্লোরিন আয়ন। তাহলে আমাদের এই ব্যাটারিটা হচ্ছে আমাদের ধনাত্মক, এই পদার্থ হচ্ছে ঋণাত্মক। এখন আমরা জানি যে ধনাত্মক অংশ ঋণাত্মক অংশকে আমাদের আকর্ষণ করে, ঋণাত্মক অংশ ধনাত্মক অংশকে আকর্ষণ করে। তাহলে এই আয়নের ভিতরে সোডিয়াম হচ্ছে ধনাত্মক, এই আকর্ষণ করবে কাকে? এই ক্যাথোডকে। আর এর ঋণাত্মক অংশ হচ্ছে আমাদের ক্লোরিন, এই ক্লোরিন আকর্ষণ করবে এই হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বারকে। তাহলে আমরা প্রথমে নিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড, এখন দুইটা কিন্তু আলাদা হয়ে গেল, অর্থাৎ বিশ্লেষণ হয়ে গেল। বিশ্লেষণ শব্দের অর্থ মানে হচ্ছে পৃথকীকরণ, তাকে বলছে বিশ্লেষণ। এই যে আমরা কি করলাম, এই যে আমরা সোডিয়াম ক্লোরাইড প্রথমে নিয়েছিলাম, এই সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি করলাম সোডিয়াম এবং ক্লোরিন আয়নে আমাদের কি করলাম বিভক্ত করলাম। এই বিভক্ত করলাম, এই বিভক্ত করা হলো বা বিশ্লেষণ করা হলো। তাহলে আমরা কি বললাম, কোন সময় বিভক্ত করা হলো? তড়িৎ বিশ্লেষণের সময়। কাকে বিভক্ত করা হলো? তড়িৎ বিশ্লেষক পদার্থকে। তাহলে আমরা কি বলবো, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থকে আমাদের একাধিক পদার্থে আমাদের কি হচ্ছে পৃথকীকরণের আমাদের পৃথকীকরণ যে যন্ত্রে বা যে পাত্রে সংগঠিত হয় বা যে পাত্রে করা হয় তাকে বলতেছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে আমরা কি বললাম যে আমরা এভাবে বলতে পারি, যে পাত্রে বা যে যন্ত্রে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থগুলোকে একাধিক পদার্থে বিভক্ত করা হয় তাকে বলতেছে তড়িৎ বিশ্লেষণ কোষ। তাহলে এখন এই হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ কোষ, তড়িৎ বিশ্লেষক পদার্থ আমরা আগেই বলেছি। এখন দেখো আমরা পাচ্ছি কি, দেখো এই দুইটা তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে দুইটা আমাদের কি আছে, আমাদের তড়িৎদ্বার আছে। এই যে দুইটা আমরা দিয়েছি এটাকে বলতেছে তড়িৎদ্বার। কি বলছে? তড়িৎদ্বার। তাহলে আমাদের তড়িৎদ্বার কাকে বলা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে যে ধাতব দণ্ড আংশিকভাবে নিয়মিত থাকে তাদেরকে বলতেছে তড়িৎদ্বার। তাহলে এই যে আমরা এই যে দুইটা দণ্ড, এটা আমরা কখন ডুবাইছি? তড়িৎ বিশ্লেষণের সময় ডুবাইছি। কিসের ভিতরে ডুবাইছি? তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে ডুবাইছি। দেখো এখন আমরা কি পুরো একটা যে ধাতব আমরা তার নিয়েছি সেটাকে আমরা পুরো ডুবাইছি? না, আংশিকভাবে ডুবাইছি। তাহলে আমাদের তড়িৎদ্বারের সংখ্যাটা আসতেছে কি, যে তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে যে সকল ধাতব দণ্ড আংশিকভাবে নিমজ্জিত থাকে বা ডুবানো থাকে তাকে বলতেছে তড়িৎ
তড়িৎদ্বার। ঠিক আছে, তাহলে তড়িৎদ্বার আমাদের দুই প্রকার, একটা হচ্ছে কি ধনাত্মক তড়িৎদ্বার, ধনাত্মক তড়িৎদ্বার বা হচ্ছে অ্যানোড, দুই নম্বর আছে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড। দ্বার বা আমাদের ক্যাথোড। তাহলে আমাদের তড়িৎদ্বার আমরা কাকে বলছি? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থের ভিতরে যে ধাতব দণ্ড আংশিকভাবে নিমজ্জিত বা ডুবানো থাকে তাকে বলছে তড়িৎদ্বার। তড়িৎদ্বার আমাদের দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। ধনাত্মক তড়িৎদ্বার কাকে বলে? দেখো এইটাকে আমরা বলছি ব্যাটারি। তাহলে এইটা একটা তড়িৎদ্বার, এইটা একটা তড়িৎদ্বার। যে তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলছে ধনাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড। যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক অংশের সাথে যুক্ত থাকে তাকে বলছে আমাদের ক্যাথোড বা হচ্ছে আমাদের ঋণাত্মক তড়িৎদ্বার। তাহলে আমরা বলছি কি তড়িৎদ্বার কাকে বলে আমরা বুঝলাম। আমাদের প্রশ্ন আসে তড়িৎদ্বার কাকে বলে, ধনাত্মক তড়িৎদ্বার কাকে বলে, ঋণাত্মক তড়িৎদ্বার কাকে বলে। তাহলে ধনাত্মক তড়িৎদ্বার কি? যে তড়িৎদ্বার আমাদের ব্যাটারির ধনাত্মক অংশের সাথে যুক্ত থাকে তাকে বলছে ধনাত্মক তড়িৎদ্বার। যে তড়িৎদ্বার আমাদের ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলছে ঋণাত্মক তড়িৎদ্বার বা আমাদের অ্যানোড ক্যাথোড। তাহলে দেখো আমাদের ক্যাথোডকে কে আকর্ষণ করছে? ক্যাটায়ন। আমাদের অ্যানোডকে কে আকর্ষণ করছে? অ্যানায়ন। ঠিক আছে, এটা মনে রাখবা, ক্যাথোডকে আকর্ষণ করে ক্যাটায়ন, অ্যানোডকে আকর্ষণ করে অ্যানায়ন। ঠিক আছে, এখন অনেক সময় আমাদের প্রশ্ন আসে তড়িৎ বিশ্লেষক পদার্থ একটা জারণ বিজারণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। জারণ বিজারণ বলতে আমরা কি বুঝিয়েছিলাম? জারণ বিজারণ বলতে বোঝায় একজন ইলেকট্রন ত্যাগ করে, একজন ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিক্রিয়া কে দেয়? হ্যাঁ, জারণ বিক্রিয়া দেয় বিজারক পদার্থ, যে ইলেকট্রন ত্যাগ করে। আর আমাদের বিজারণ বিক্রিয়া কে দেয়? বিজারণ বিক্রিয়া দেয় জারক পদার্থ, যে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে তোমরা জানো, তোমরা একটু 19 পড়েছো যে আমাদের ক্যাথোডে এসে ধাতু জমা হয়। তাহলে ধাতু জমা হবে কিভাবে? আমাদের সোডিয়াম আয়ন ছিল, সোডিয়াম আয়ন অর্থাৎ সোডিয়াম প্লাস ছিল, তাহলে সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? একটা ইলেকট্রন গ্রহণ করছে। যে ইলেকট্রন গ্রহণ করে তাকে কি বলতেছে? আমাদের যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলতেছে জারক পদার্থ। এবং ক্লোরিন কি করবে? ক্লোরিন দেখো ঋণাত্মক আছে, অর্থাৎ ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি আছে, সে কি করবে? ইলেকট্রন আমাদের ইলেকট্রন সে কি করবে? ত্যাগ করবে। তাহলে আমাদের কি হলো? একজন ইলেকট্রন ত্যাগ করলো, একজন ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে কি হলো? যেহেতু আমাদের অ্যানোডে কি হয়েছে? অ্যানোডে আকর্ষণ করতেছে ক্লোরিন, তাহলে সে অ্যানোডে কি করতেছে? ইলেকট্রন ত্যাগ করতেছে। সেই ইলেকট্রন কি করতেছে? এই যে তড়িৎদ্বার বেয়ে এই ক্যাথোডে আসতেছে, এই ক্যাথোডে থেকে ইলেকট্রন কে গ্রহণ করতেছে? আমাদের সোডিয়াম আয়ন। তাহলে কি হলো? একজন ইলেকট্রন ত্যাগ করলো, একজন ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে যেহেতু এখানে কি হলো? আমাদের একজন ইলেকট্রন ত্যাগ করছে, একজন ইলেকট্রন গ্রহণ করছে, বা অ্যানোডে ইলেকট্রন ত্যাগ হয়েছে, অর্থাৎ আমাদের কি হয়েছে? জারণ বিক্রিয়া হয়েছে। আর ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করা হয়েছে, অর্থাৎ আমাদের কি হয়েছে? বিজারণ বিক্রিয়া হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া একটা কি? জারণ বিজারণ প্রক্রিয়া। এভাবে আমাদের প্রশ্ন আসে যে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বা রিডক্সি বিক্রিয়া ব্যাখ্যা করা। আমরা আগেই তোমাদেরকে বলেছিলাম রিডক্সি বিক্রিয়াকে বলতেছে, রিডক্সি বা আমাদের আয়ন শনাক্তকরণ বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। তখন প্রথমেই তোমরা তড়িৎ বিশ্লেষক পদার্থ কাকে বলে সেটা বলে নিবা, তড়িৎ বিশ্লেষক পদার্থে কি কি আয়ন তৈরি হয় সেটা বলে নিবা, তড়িৎ বিশ্লেষক পদার্থ কোনটা অ্যানোডে যাবে কোনটা ক্যাথোডে যাবে সেটা বলে নিবা, অ্যানোডে কি ইলেকট্রন গ্রহণ হবে না ত্যাগ হবে সেটা বলবা, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হবে না ত্যাগ হবে সেটা বলবা। তাহলে কিন্তু তোমাদের তারপরে শেষে বলবা যেহেতু আমাদের তড়িৎ বিশ্লেষক পদার্থে আমাদের কি হয়েছে? একই সাথে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ হয়েছে, অর্থাৎ এটা একটা রিডক্সি বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন পড়লাম? তড়িৎদ্বার কাকে বলে, তড়িৎদ্বারের শ্রেণী বিভাগ। তাহলে আমরা এখান থেকে কি কি প্রশ্ন
পড়লাম যে আমাদের এইখান থেকে বললাম, প্রথমে আমরা পড়লাম কি তড়িৎ বিশ্লেষণ পদার্থ আমরা আগেই পড়েছিলাম। তড়িৎ বিশ্লেষণ কোষ কাকে বলে, তড়িৎদ্বার কাকে বলে, তড়িৎদ্বারের শ্রেণী বিভাগ করলাম। আর করলাম কি আমাদের কোনটাকে অ্যানোড বলবো, কোনটাকে ক্যাথোড বলবো, তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এই হচ্ছে আমাদের পড়াশুনো। তাহলে আমরা আমাদের যে তড়িৎ রসায়ন শুরু করলাম, সেখান থেকে আমরা মূলত আমাদের জ্ঞানমূলক প্রশ্নই পড়লাম যে জ্ঞানমূলক প্রশ্ন কিভাবে আমাদের হতে পারে, বা জ্ঞানমূলক প্রশ্ন কি কি হতে পারে, কিভাবে আসলে আমরা কিভাবে উত্তর করব। এখন এই যে আমি একটু অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে আমরা একটা তড়িৎ বিশ্লেষণ কোষ লিখছি বা তড়িৎ বিশ্লেষণ পদার্থ লিখছি, এখানে আমাদের কি হবে দেখো, এখানে আমাদের ক্লোরিন কি করবে, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করে আমরা জানি ক্লোরিন সবসময় দ্বি পরমাণু, আমরা হাত দিলাম। এরপরে এটা আমাদের কোথায় হলো, ক্লোরিন কোথায় আকর্ষণ করছিল, অ্যানোডে। যেহেতু সে ইলেকট্রন ত্যাগ করলো, তার মানে এখানে কি ধরনের বিক্রিয়া হলো, জারণ বিক্রিয়া। এরপরে আসতেছে আমাদের ক্যাথোডে বিক্রিয়া। ক্যাথোডে কে আকর্ষণ করবে, ক্যাটায়ন। আমাদের ক্যাটায়ন কে ছিল, সোডিয়াম আয়ন। সে কি করবে, এই যে ইলেকট্রন ত্যাগ হলো সেই ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে সে যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে সেখানে আছে জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। দেখো একটা তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া হচ্ছে, একটা তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া হচ্ছে, এবং এটা হচ্ছে কি একই সাথে হচ্ছে। যখনই ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করছে, সেই ইলেকট্রন কি হচ্ছে, তড়িৎদ্বার বেয়ে ক্যাথোডে এসে সেই ইলেকট্রন কি করছে, আমরা আগেই বলেছি সোডিয়াম ক্যাথোডকে আকর্ষণ করবে, অর্থাৎ ক্যাথোডকে ঘিরে থাকবে, সেই ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে ক্যাথোডে জমা হবে। আস্তে আস্তে কি হবে, অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডের কি হবে, গায়ে হচ্ছে ধাতু জমা হবে। এভাবে ধাতু জমা হয়, সোডিয়াম ধাতু জমা হয়। কারণ যখন আমরা তড়িৎ বিশ্লেষণ পদার্থ নিই, সেখানে তার একটা সোডিয়াম ক্লোরাইড থাকে না, অনেকগুলো সোডিয়াম ক্লোরাইড থাকে। তাহলে এটা একটা আমাদের কি হয়েছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু তড়িৎ বিশ্লেষণ পদার্থের ভিতরে আমাদের একই সাথে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ হয়েছে, তার মানে তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া। একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমরা 2 দিন থিওরিক্যাল ক্লাস করব, একদিন আমরা আমাদের গাণিতিক সমস্যার সমাধান করব। এরপরে আমরা আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। এরপরে আমরা চলে যাব আমাদের থিওরিক্যাল প্রশ্ন আনসার ব্যাটারিতে। আমার মনে হয় যে 5-6টা ক্লাসের বেশি আমাদের তড়িৎ রসায়নে লাগবে না। তাহলে আজ আমরা যে সকল টপিক নিয়ে কথা বললাম, এবং এখান থেকে আমরা বেশিরভাগ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে কথা বললাম, এবং আমরা পরবর্তীতে আরও কিছু জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং নেক্সটে আমরা আলোচনা করব গাণিতিক সমস্যা নিয়ে, এবং গাণিতিক সমস্যা কি কি আমরা সূত্র দিয়ে করতে পারি সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।